আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা সন্দেহ ছিল যে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান, তাতে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি সময় বার করে যদি হয় আমি যাবার চেষ্টা করব। কারণ 17 তারিখ যে অনুষ্ঠানটা রয়েছে সেদিনকেই আমাদের এতে কি বলে ব্রিক্সের আমাদের বেশ কয়েকজন নেতা, যেমন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, ব্রাজিলের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রতিনিধি, এনারা সব আসছেন। তাদের সঙ্গে একটা যৌথ বৈঠকের একটা ব্যাপার রয়েছে। সেখান থেকে এটা হবে মুম্বাইতে। সেখান থেকে এখন সময় বের করে যাওয়াটা তার পক্ষে মুশকিল ছিল, কিন্তু উনি চেষ্টা করেছিলেন ঘন্টা দুয়েকের মধ্যে উনি যদি ঘুরে ফিরে আসতে পারেন। উনি তো 8 ঘন্টার ব্যাপার, তো এখান থেকে যাওয়া আসা মোটামুটি 1 ঘন্টা, আর ওখানে 15 মিনিট কি 20 মিনিট ওনার উপস্থিত থাকা, একটা সৌজন্যতা দেখানো। কিন্তু লাস্টে যে খবর পাওয়া গেল তাতে প্রধানমন্ত্রী সম্ভবত যাচ্ছেন না। এখন না যাওয়ার কারণটা কি? না যাওয়ার কারণটা হচ্ছে মোট 13টা দেশকে, পার্শ্ববর্তী 13টা দেশকে বিএনপি তারা আমন্ত্রণ জানিয়েছে। 13টা দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। এটা খুব স্বাভাবিকভাবে এটা হয়, কিন্তু ভারতের সমস্যা অন্যত্র। সেটা হচ্ছে এই পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে যার নাম জড়িয়ে আছে তার নাম পাকিস্তান। এখানে পাকিস্তানকেও আমন্ত্রণ করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হোক, উপপ্রধানমন্ত্রী কি বলে ইশাক ডার হোক, অথবা অন্য কোনো মন্ত্রীস্থানীয় লোক গুরুত্বপূর্ণ এলে শাহবাজ শরীফই আসবে, ওর কোনো কাজ নেই। শাহবাজ শরীফ সারা দুনিয়া ও ঘুরে বেড়ায়, ওর কোনো কাজ নেই। যা কাজ করে সেটা হচ্ছে আসিফ মনির করে। ও তারা পুতুল সরকার তার মাথায় বসিয়ে রেখে দিয়েছে যে এখানে অনুষ্ঠান উদ্বোধন করবি, ওখানে ফিতে কাটবি, এই সমস্ত আমাদের রাজ্যপাল যা করে আর ওনার তাই করছেন। তো পাকিস্তানের মুখোমুখি হবেন না বলে তিনি মোটামুটি জানিয়ে দিয়েছেন যে তিনি মোটামুটি স্থির করেছেন, অফিসিয়ালি কিছু জানাননি, স্থির করেছেন তিনি যাবেন না। তার কারণ হচ্ছে বিকল্প কাকে পাঠানো যায় সে ব্যাপারে উনি একটু আলোচনা করছেন, সিনিয়র কোন নেতা পাঠানো যায় কিনা। কারণ জয়শঙ্কর থাকবেন মিউনিকে, জলবায়ু সম্মেলন নাকি একটা আছে, সেটা নিয়ে মিউনিকে একটা অনুষ্ঠান আছে, সেখানে হয়তো ডক্টর জয়শঙ্কর সেখানে উপস্থিত হবেন। ফলে ডক্টর জয়শঙ্কর উপস্থিত হতে পারছেন না, তার জায়গায় অন্য কেউ একটা গুরুত্বপূর্ণ কাউকে উনি পাঠিয়ে দেবেন। মোটামুটি পাকিস্তানের সঙ্গে মুখোমুখি উনি হবেন না। এটা প্রথমবার নয়। আমেরিকায় এর আগে একটা অনুষ্ঠান ছিল, সেখানে তখন আমেরিকাতে উনি উপস্থিত ছিলেন। সেটা তখন ট্রাম্প তখন ক্ষমতায় আসেননি, সেই সময় তো বাইডেন ক্ষমতায় ছিলেন। ডালাসে উনি উপস্থিত হয়েছিলেন, সেটা হচ্ছে ভারতীয়দের একটা সম্মেলনে উনি উপস্থিত হয়েছিলেন। কিন্তু ওয়াশিংটন ডিসিতে আমেরিকায় থাকা অবস্থায় ডালাস থেকে ওয়াশিংটন ডিসি প্লেনের দূরত্ব এমন কিছু নয়। যেহেতু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেখানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী কিন্তু দেখা করেননি, মানে ওই অনুষ্ঠানে যাননি। সেই অনুষ্ঠানে একটু আমাদের ডোনাল্ড ট্রাম্পের একটু রাগ হয়েছিল, কারণ ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে একবার দেখা করুন, কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনি এখনো ভোটে লড়ছেন, আপনাকে এই সময়তে আপনার সঙ্গে দেখা করা এটা অন্যভাবে একটা বার্তা যেতে পারে, তাই আমি আপনার সঙ্গে এখন দেখা করতে পারছি না। আপনি যেদিনকে প্রেসিডেন্ট পদে যেদিনকে শপথ দেবেন সেদিনকে আমি কথা দিচ্ছি আমি নিশ্চিতভাবে সবার আগে হাজির হব। সেটা উনি করেছিলেন। তো এখন এই যে তারেক রহমান যে 13টা দেশের যে তালিকা করেছেন, এখন দেখুন তারেক রহমান তার দিক দিয়ে ঠিক,
তিনি সমগ্র দেশ বা পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক ভালো চাইবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যে কোনো ম্যাচিওর নেতা সেটাই করবেন, উনিও তাই করেছেন। এখন সেখানে আমাদের ভারতের সঙ্গে পাকিস্তানের যে দ্বৈত সম্পর্ক, সেটা এতটাই তলানিতে নেমে গিয়েছে যে মানে মুখ দেখা দেখি বন্ধ তো বাক্কা লাভও বন্ধ। এখন মুখ দেখা দেখি পর্যন্ত হয় না। হ্যাঁ, অনেক একটা অনুষ্ঠান হয়েছে, অনেক রাষ্ট্রনেতা এসছে, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখবেন এক কোণে দাঁড়িয়ে রয়েছে সামনে। এর আগেও একটা G20 সম্মেলনে আপনার দেখা গেছিল যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনজনে সম্ভবত G20, ভুল হলে আবার ধরিয়ে দেবেন, সম্ভবত G20 সম্মেলনে ওই কথা বলতে বলতে চলে গেলেন, শাহবাজ শরীফ হাসতে হাসতে হাতটা নির্লজ্জের মতো বাড়িয়ে দিলেন। পুতিন বা শি জিনপিং, মোদি কেউ ফিরেও তাকালেন না। এই হচ্ছে ওদের অওকাত। তা বাংলাদেশের সঙ্গে যে কঠিন সম্পর্ক একটা চলছিল, মানে একদম টানা পড়েন সম্পর্ক চলছিল, তারেক রহমান আসার পরেতে সেই সম্পর্ক কিছুটা বড় বলতে শুরু করেছে। এই মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী বা কোন রকম তার অংশীদার সরকারের তাদের সঙ্গে দেখা করে ভারতে আর বিতর্ক বাড়াতে চাইছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে তিনি এই অনুষ্ঠানটা স্কিপ করবেন বলে মোটামুটি স্থির করেছেন। এবং কাকে পাঠানো যায়, সিনিয়র নেতা কাকে পাঠানো যায়, একজনকে তো পাঠানো হবেই, কাকে পাঠানো যায় সেইটি এখন দেখা হচ্ছে। তবে এটা নিশ্চিত, যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী ওখানে না আসতেন, তাহলে 1 ঘন্টার জন্য 8 ঘন্টার জন্য সময় বের করে নরেন্দ্র মোদী কিন্তু যাওয়ার মনস্থ করেছিলেন। যেই মাত্র উনি শুনেছেন যে ওখানে পাকিস্তানকে আমন্ত্রণ করা হয়েছে এবং পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে তারা ওখানে উপস্থিত হবে, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, আলোচনা শুরু করেন যে আমি তাহলে আর যাবো না, নেক্সট আমার কে, জয়শঙ্কর তো নেই, তাহলে নেক্সট কে, মানে যাকে পাঠানো যেতে পারে, তাই তাকে এখনো পাঠানোর জন্য তোড়জোড় শুরু হয়েছে, এই খবরটা পাওয়া গেছে। ফলে যে একটা ধোঁয়াশা ছিল প্রধানমন্ত্রী যাবেন কি যাবেন না, যে ধোঁয়াশা একটা ছিল, সেই ধোঁয়াশাটা কেটে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন না তারেক রহমানের মানে শপথ অনুষ্ঠানে। সেখানে ভারতের পক্ষ থেকে হয়তো কোন সিনিয়র নেতা, হয়তো অনেক নেতা, সিনিয়র নেতা তারা হয়তো উপস্থিত হতে পারেন, হয়তো রাজনাথ সিং হতে পারেন বা অমিত শাহ হতে পারেন, অথবা বিদেশের উপমুখ্যমন্ত্রী যারা আছেন তারা হয়তো হতে পারেন, যে কেউ একজন হতে পারেন। কিন্তু নরেন্দ্র মোদীর যাওয়া আর তাদের যাওয়ার মধ্যে অনেক তফাৎ রয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন, সেটা হচ্ছে আক্ষরিক অর্থে কূটনীতি যে ব্যাপারগুলো তৈরি হয়, সেটা হচ্ছে একটা বৃহৎ রাষ্ট্রের প্রধানমন্ত্রীর জায়গায় অন্য কেউ রিপ্রেজেন্ট করলো আর প্রধানমন্ত্রী রিপ্রেজেন্ট করলো, দুটোর মধ্যে কতটা তফাৎ হয়, মানে বিস্তর জল এবং তেলের মধ্যে ফারাক যেরকম হয়। তো এইখানে আপাতত আমি আজকে শেষ করছি। তার মানে ভাবেন, এখনো সংসদ সদস্যরা শপথ নেয় নাই, তারেক রহমানের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হয় নাই, প্রধান বিরোধী দলীয় যে জোট 40% ভোট পেয়েছে, সে জোট রাজপথে নেমে পড়ছে সোমবার। মঙ্গলবারে সংসদ সদস্যদের শপথ, মঙ্গলবারে সরকারের মন্ত্রিসভার, নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ নির্ধারিত হয়েছে। বাংলাদেশের জামায়াতে ইসলামী এনসিপির 11 দলীয় জোট কিছুতেই যে নির্বাচনের ফলাফল মেনে নিতে পারছে না, তার প্রমাণ বৃহস্পতিবার নির্বাচনের পর শনিবার 2 দিন বাদে জামায়াতের আমির ফেসবুকে পোস্ট দিয়ে পরাজয় মেনে নিয়ে একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের যে পোস্ট দিয়েছিলেন সেটা সরিয়ে নিয়েছেন। শুধুমাত্র তাই নয়, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিবাদ প্রতিরোধের ডাক দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে। জামায়াতে ইসলামীর তরফে ব্যাপক ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আনা হচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ থেকেই জামায়াতে ইসলামী যেমন সোচ্চার, জামায়াতে ইসলামীর চাইতেও বেশি সোচ্চার এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ নিয়ে জামায়াতে ইসলামীর প্রধান শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
এর পাশাপাশি তারা সারা দেশ জুড়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াতের নেতাকর্মী এবং এনসিপির নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ, তাদের ওপর হয়রানি, হামলা, নির্যাতনের অভিযোগ আনবার পাশাপাশি ডাক্তার শফিকুর রহমান যখন ফেসবুকে পরাজয় মেনে নেওয়ার পোস্টটি সরিয়ে দিয়েছেন, তার পাশাপাশি তিনি নোয়াখালীর হাতিয়ায় ন্যাশনাল সিটিজেন পার্টিকে ভোট দেওয়ায়, মানে 3 সন্তানের জননী, তিনি এনসিপিকে ভোট দেওয়ায় তাকে ধর্ষণ করা হয়েছে, এই অভিযোগ এনেছেন তার ফেসবুক পোস্টে। এবং ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে নোয়াখালীর হাতিয়ায় ন্যাশনাল সিটিজেন পার্টিকে ভোট দেওয়ায় 3 সন্তানের এক জননীকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে তা শুনে আমি হতবাক, স্তম্ভিত। এবং তিনি বলেছেন আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং আমি সাক্ষাতে বিএনপি চেয়ারম্যানকে অত্যন্ত কঠোর ভাষায় জানাবো যে তার দলের ভেতর থেকে এই ধরনের আচরণ দমনে আরো অনেক বেশি কঠোর হতে হবে। তারেক রহমান জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির সঙ্গে একটা শান্তির সম্পর্ক স্থাপনে, মানে যেহেতু তার বিরোধী দলগুলো যে অশান্ত হয়ে উঠেছেন, এখনো তার বিজয় তারা মেনে নিতে পারেন নাই, সেই বিষয়টা শেষ পর্যন্ত রাজপথে বিক্ষোভ, অশান্তিতে পরিণত হয় কিনা, সংসদে তারা এসে শপথ গ্রহণ অনুষ্ঠান, মন্ত্রী পরিষদের শপথ, এসবগুলোকে মসৃণভাবে হতে দেন কিনা, সেসব নিয়ে যে অস্বস্তি সেটা তারেক রহমানের মনেও আছে। এবং তারেক রহমান আজকে সন্ধ্যায় শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম এই দুজনের বাড়িতে যাবেন এবং গিয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন। কিন্তু শফিকুর রহমান তার আগে এমন একটা গুরুতর অভিযোগ ফেসবুক পোস্টে এনেছেন। শুধু তাই নয়, তিনি রীতিমতো বলেছেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই বোনদের উপর বিশেষ দলের যে উচ্ছৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি 11 দলের প্রতীককে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। কাজেই এটাকে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে, দেশবাসীর প্রতি তিনি এই আহ্বান জানিয়েছেন। ডাক্তার শফিকুর রহমান কি এই আহ্বান শুধু ফেসবুকে জানিয়েছেন? জামায়াতে ইসলামীর তরফে 30টি সংসদীয় আসনের ভোটের ফলাফল পুনর্গণনা দাবি জানানো হয়েছে এবং 30টি আসন তারা চিহ্নিত করে ভোট কারচুপির অভিযোগ নিয়ে ইসির কাছে হাজির হয়েছে রোববার। শনিবার সন্ধ্যাতেই তারা এই 30টি আসনে ভোট কারচুপির সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে এসে ফলাফল স্থগিত এবং পুনর্গণনা সহ আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছিল। তারা বলেছিল যে তাদের দাবি হচ্ছে ওই 30টা আসনের গেজেট বাতিল করতে হবে। তার মানে এই 30টা আসনের যে সংসদ সদস্য তাদেরকে সরকারিভাবে যে বিজয়ী ঘোষণা করা হয়েছে, এটা জামাতে ইসলামের তরফে সরাসরি প্রতিবাদ জানানো হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে এবং জামায়াতে ইসলামী সুনির্দিষ্টভাবে বলেছে এই 30টা আসনে কিছুতেই শপথ গ্রহণ হতে পারে না। মানে জামায়াতে ইসলামী এরই মধ্যে 77টি আসন পেয়েছে তাদের জোট এবং তারা বলছে যে আরো 30টি আসন আসলে তাদের পাবার কথা, সেটা তাদেরকে এক রকমের কারচুপির মাধ্যমে সেটা তাদেরকে বঞ্চিত করা হয়েছে। কাজেই এই 30টা আসনের ফয়সালা হওয়ার আগে সংসদে শপথ গ্রহণ চলতে পারে না। তার মধ্যে ঢাকা 8 আছে, মির্জা আব্বাস নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকারই 3টা আসন আছে, মামুনুল হক ববি হাজ্জাজের আসনটা আছে, ছাড়া এই 30টা আসনকে নিয়ে যে তারা একটা দীর্ঘ পথ পাড়ি দিতে এখন প্রস্তুত হয়েছে তার প্রমাণ সন্ধ্যাবেলা 30টা আসনের বিষয়ে অভিযোগ তুলল জামায়াতে ইসলামী। পরদিন মানে সেদিনই মাঝরাতে জামায়াত আমির পরাজয় মেনে নেওয়ার পোস্ট তুলে নিলেন এবং এখন রোববার দিন জামায়াতে ইসলামী তাদের জোটের নেতৃবৃন্দকে নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে হাজির হয়েছে প্রমাণাদি সহ এবং এই দাবি সহ যে এই 30টি আসনের ফলাফল স্থগিত করতে হবে, শপথ গ্রহণ স্থগিত করতে হবে। শুধু তাই নয়, যে রাজপথে বিক্ষোভের তারা ডাক দেবেন বলে গত 2 দিন ধরে জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামীর প্রধান জোট শরিক এনসিপি ঘোষণা দিয়ে আসছিলেন, এখন তারা বলছেন তারা নির্বাচনী সহিংসতা বন্ধে সারা দেশে বিক্ষোভ করবেন। 11 দলীয় জোট একত্র হয়ে এই ঘোষণা দিয়েছেন এবং হামিদুর রহমান আজাদ জামায়াতে ইসলামীর নেতা তারা বলেছেন যে নির্বাচনের পর
পর থেকে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে। এই বিষয়েও আমরা কমিশনকে জানিয়েছি। এসব হামলার প্রতিবাদে ঢাকার বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করবে 11 দলীয় জোট। তার মানে ভাবেন, এখনো সংসদ সদস্যরা শপথ নেয় নাই, তারেক রহমানের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হয় নাই। প্রধান বিরোধী দলীয় যে জোট 40% ভোট পেয়েছে, সে জোট রাজপথে নেমে পড়ছে। সোমবার মঙ্গলবারে সংসদ সদস্যদের শপথ, মঙ্গলবারে সরকারের মন্ত্রিসভার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ নির্ধারিত হয়েছে। তারেক রহমানের জন্য কিংবা এই পুরো শপথ প্রক্রিয়া, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার আগে এই পুরো পরিবেশটাকে যে অস্বস্তিকর বলতেই হবে তা বলা বাহুল্য। জামায়াতে ইসলামীর সকল প্রতিক্রিয়ায় স্পষ্ট যে তারা যে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলে আসছিল যে তারাই সরকার গঠন করবে। এমনকি মনে থাকবে আপনাদের 12 তারিখ ভোট গ্রহণ শেষে বিকালবেলা জামায়াতে ইসলামীর আমির ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন যে বিজয় ঘোষণার পর আমরা কোনো মিছিল করব না, স্লোগান করব না, আমরা সেজদায় করব, আমরা শুকরানা আদায় করব আল্লাহর কাছে। মানে জামায়াতে ইসলামী বিজয়ের পর কি করতে হবে তাদের আমির সে ঘোষণা দিয়ে দিয়েছিলেন। জামায়াতে ইসলামীর শরীক এনসিপির নেতা নাহিদ ইসলাম ভোট দিয়ে সংবাদ মাধ্যমের সামনে বললেন আমরা ক্ষমতায় যাওয়ার দ্বার প্রান্তে আছি। এবং এরপর ফলাফলে এত ভালো ফলাফল করবার পর, যেটা জামায়াতের আমির কিন্তু তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, দুদিন বাদে যে পোস্টে তিনি পরাজয় মেনে নিতে আহ্বান জানিয়েছিলেন, গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের কথা বলেছিলেন, যে পোস্টটা তিনি রিমুভ করেছেন, সেখানে তিনি বলেছেন যে তারা 4 গুণ বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন জামায়াতের আগের ইতিহাসের চাইতে। এবারের সংসদে 40% ভোট তারা তাদের কাছে নিয়েছেন, 54% পেয়েছে বিএনপি। কাজেই বিএনপিকে 40% ভোটের জামায়াতে ইসলামীকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিরোধী দল হিসেবে বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, তাদের পক্ষে একক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে না। সেসব বলছেন বটে, কিন্তু মেনে যে নিতে পারছেন না তার কারণ কি এই যে জামায়াতে ইসলামীর কাছে যে সব তথ্য ছিল, তাদের যে প্রস্তুতি ছিল, তাতে তারা সত্যিই ভেবেছিলেন যে তারাই ক্ষমতায় যাচ্ছেন। বাংলাদেশের অনেক গোয়েন্দা সূত্র থেকে মানে যেসব প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী বেরিয়েছিল, তার মধ্যেও কিন্তু জামায়াতে ইসলামী মানে 200টি আসনে নিশ্চিত করেছে। এমনকি ভোটার স্থানান্তরের মাধ্যমে, বিশেষ করে ঢাকার 20টি আসনে ভোটার স্থানান্তরের মাধ্যমে তারা নিশ্চিত করেছে বিজয়। সেই খবর কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ছিল। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে খবর ছিল যে অন্তত 150টি আসনে জামায়াতে ইসলামী তাদের ভোটার গণনার মাধ্যমে এবং মানে আরো নানা রকম প্রস্তুতির মাধ্যমে, প্রশাসনও তাদের সেখানে পক্ষে থাকায় তারা নিশ্চিত হয়েছে যে অন্তত 150টি আসনে তারা জয়ের কাছাকাছি যেতে পারবে এবং 150টি আসন তারা পেয়ে যেতে পারে। এমনকি মনে করে দেখেন 9 ফেব্রুয়ারি যে 2টো জরিপ বেরোলো, একটা জরিপ যেটা IILD জাগরণ ফাউন্ডেশনের, সেখানে তারা কিন্তু একদম মানে বলল হাড্ডাহাড্ডি লড়াই হবে জামায়াতে ইসলামী এবং বিএনপির নির্বাচনে। এবং তারা বলল যে জামায়াতে ইসলামী যখন 43.9% ভোট পাবে, বিএনপি পাবে 44.1% ভোট। এবং সেই IILD জাগরণ ফাউন্ডেশনের সেই জরিপ অনুযায়ী তারা বলেছিল যে প্রত্যেকটা আসনে কিন্তু তারা জরিপ চালিয়েছিল যে জামায়াত জোট নিশ্চিতভাবে 105টি আসন পাবে। তার মানে জামায়াত কিন্তু কাছাকাছি 40% ভোট পেয়েছে, কিন্তু সেটাকে তারা 100র বেশি আসনে পরিণত করতে পারে না। ভাববার কি কারণ আছে যে প্রশাসন, ইউনূস সরকার, সেদিক থেকেও তাদের কাছে আভাস ছিল যে তাদেরকে যে ধরনের সমর্থন দেওয়া হবে তাতেও তাদের পক্ষে নির্বাচনে জিতে আসা সহজতর হবে। কিন্তু সেই সমর্থনটা প্রশাসনের কাছ থেকে, সেনাবাহিনীর কাছ থেকে, সরকারের কাছ থেকে শেষ পর্যন্ত তারা পান নাই। সেজন্য কি তারা প্রতারিত বোধ করছেন? দেখেন, ইউনূসও কিন্তু অপেক্ষা করেছেন। 2 দিন বাদে যখন জামায়াতের আমির পরাজয় মেনে নিয়েছিলেন, তারপরে ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানান। তারেক রহমান শফিকুর রহমান নাহিদ ইসলামকে ফোন করেন। তার মানে ইউনূস সরকারের সাথে একটা বোঝাপড়া, যেটা অনেকেই ভাবছিলেন যেটা খুব স্বাভাবিক, যে কারণ ইউনূস সরকার যেহেতু মূলত জামায়াতে ইসলামী এবং নাহিদ ইসলামদের সমর্থনে এবং তাদের আন্দোলনের ফলাফল হিসেবে গঠিত হতে পেরেছে, সে কারণে তাদের যে সমর্থন
সমর্থনটা দেওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে কি জামায়াতে ইসলামীর সঙ্গে কেউ প্রতারণা করেছে? জামায়াতে ইসলামী এনসিপি যে এই পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না, জামায়াতে ইসলামীর সুনামগঞ্জে দাঁড়ানো জামায়াতে ইসলামীর তারকা নেতা শিশির মনির, ব্যারিস্টার শিশির মনির, যিনি নির্বাচিত হবেন, নির্বাচিত হলে আইনমন্ত্রী হবেন, সে নিয়ে জোর আলোচনা ছিল। জামায়াতে ইসলামী তো তাদের মন্ত্রিসভাও একরকম ঘোষণা করে দিয়েছিল, নাহিদ ইসলাম মন্ত্রিত্ব পাবেন বলে রেখেছিলেন, জামায়াতের আমির আজাদ সাহেব পাবেন, তাহের সাহেব পাবেন, এগুলো ঘোষণা দেওয়া ছিল। তো সেই শিশির মনির ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানালেন যে জামায়াতে ইসলামীর একটি ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে, এবং তারপরে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির যিনি প্রধান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনিও সংবাদ মাধ্যমের সামনে এই ঘোষণা দিয়েছেন যে খুব শিগগিরই তারা একটা ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাবে। তার মানে জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ, ছায়া মন্ত্রিসভা গণতন্ত্রের একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রিটেনে, যুক্তরাজ্যে বরাবর মানে ঐতিহ্যগতভাবে বিরোধী দল এরকম একটি মন্ত্রিসভা গঠন করে রাখে, কিন্তু জামায়াতে ইসলামী কি এটা শুধুই বিরোধী দলের ভূমিকা পালন করবার জন্য গঠন করছে, নাকি জামায়াতে ইসলামী প্রকৃতপক্ষেই ভাবছে যে বিএনপি সরকার গঠিত হবে তাদের রাজপথে এবং সংসদে সক্রিয় ভূমিকার কারণে, বা তারা যে ধরনের ভূমিকা পালনের কথা এখন ভাবছেন তাতে সে সরকার তেমন স্থায়ী হবে না, কাজে এই ছায়া মন্ত্রিসভা আরো মুখ্য ভূমিকা পালন করতে পারবে। তবে তার আগে জামায়াতে ইসলামী 30টি আসনের ফলাফলের বিষয়টা নিয়ে কত দূরে যায়, শপথে অংশ নেয় কিনা, 30টি আসনের গেজেট অব্যাহত থাকলে ওই আসনগুলোর সংসদ সদস্যরাও শপথ নিলে সেগুলো দেখতে হবে, এবং দেখতে হবে সোমবার যে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী সেটাকে তারা সত্যি কত বড়